তো আমরা যেহেতু এটা একটু জটিল বা আগেরটার মতো না, একটু ডিফারেন্ট, সেজন্য আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো একটু ক্লিয়ারলি। তো প্রথমে ওয়ার্প নিটিং স্ট্রাকচারগুলো আমাদের ওয়েভ নিটিং থেকে ডিফারেন্ট কীভাবে? ওয়েভ নিটিংয়ে মানে ফেব্রিক প্রডিউস হয় কোন ডিরেকশানে? ওয়েভ বরাবর, মানে একটা কোর্স প্রডিউস হয়, তারপর আরেকটা কোর্স প্রডিউস হয়, তারপর আরেকটা কোর্স প্রডিউস হয়, মানে কোর্স ডিরেকশানে কাপড় তৈরি হয়। সেজন্য এটাকে বলতেছি আমরা ওয়েভ নিটিং। আর এখানে এই ব্যাপারটা পুরো ভিন্ন বলতে এটা ওয়েলস ডিরেকশনে কাপড়টা প্রডিউস হয়। এবং স্ট্রাকচার, আগে আমরা যে স্ট্রাকচার দেখছি সেই স্ট্রাকচারটা ছিল এটা অন্যরকম স্ট্রাকচার, এরকম না, মানে এক একটা কোর্স এক বরাবর। বাট ওয়ার্প নিটের স্ট্রাকচারগুলো একটু ভিন্ন বলতে যে এরকম, এখানে একটা ইয়ার্ন ল্যাপিং করে, এখানে ল্যাপিং করে, এখানে ল্যাপিং করে, এখানে ল্যাপিং করে, এভাবে। মানে স্ট্রাকচারটা এরকম যে এই বরাবর আরেকটা কোর্স তৈরি হয় না, এই কোর্সটা এই ইয়ার্নটা গিয়ে এখানে ল্যাপিং করে, আবার পাশের ইয়ার্ন নিডলে এসে ল্যাপিং করে, তারপর পাশের নিডলে যায়, এরকম। আবার লঙ্গারও হতে পারে, মনে করো অনেক দূরে, এখানে ল্যাপিং করে এসে এবার এখানে ল্যাপিং করতেছে, এখানে। তো এই বিভিন্ন জায়গায় ল্যাপিংয়ের উপর ভিত্তি করে পার্থক্য আছে, মানে ডিজাইন হয় আর কি। যেমন এখানে আমাদের ওয়েভ নিটিংয়ে যেরকম আমরা ডিজাইন করি টাক লুপ, নিট লুপ, মিস লুপের সাহায্যে, লাকোস্ট, পিকে বিভিন্ন ডিজাইন করতেছি না, টেরি, তো এখানে ফ্লিচ, তো এখানেও এরকম লঙ্গার আর শর্টার রিসিপ্রোকেটিং মুভমেন্টের মাধ্যমে মূলত ডিজাইন হয়। কাপড় কখনো লঙ্গার মুভমেন্টে আসে, শর্টার মুভমেন্টে আসে। তো এক একটার এক এক রকম ফিচার, যেগুলো আমরা পরে দেখব যে লঙ্গার হলে কাপড়টা কি হয়, বৈশিষ্ট্য কেমন হয়, শর্টার হলে কেমন হয়, কোনটা কী স্ট্রাকচার, কিছু স্ট্রাকচারও আমরা পড়ব ডিজাইন। তো প্রাথমিকভাবে আমাদের বোঝার বিষয় হচ্ছে ওয়ার্প নিটিংটা হচ্ছে এমন একটা নিটিং টেকনোলজি যেখানে নিটিংটা হয় কি বরাবর, মানে ওয়েলস ডিরেকশনে হতে থাকে, ওয়েলস ডিরেকশনে নিটিংটা হয় দেখে নাম হচ্ছে ওয়ার্প নিটিং। আর ওয়ার্প নিটিংয়ের এই স্ট্রাকচারটা, নিটের স্ট্রাকচারটা অনেকটা স্ল্যাক স্ট্রাকচার, মানে অত টাইট না, এগুলোর মধ্যে তো কম্প্যাক্ট না, একটু লুজ স্ট্রাকচার হয়। এবং এটাকে আমরা অ্যাপারেলে খুব কমই ইউজ করি। মূলত এটা দিয়ে আমরা মশারি বানাতে, ফিশিং নেট বানাতে, কার্টেনের পর্দার কাপড় বানাতে, এরকম ক্ষেত্রে আমরা মূলত এটা ইউজ করি, মানে ম্যাশ ফেব্রিক, ল্যানো ফেব্রিক, এগুলো বানাতে ওয়ার্প নিটটা ইউজ করি। এবং ওয়ার্প নিটের প্রোডাকশন রেট কিন্তু অনেক হাই রেটে প্রডিউস করা যায়। তো প্রথমে আমাদের ওয়ার্প নিটিংয়ে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে গাইড। প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গাইড। তো তুমি যদি ওয়েভ নিটিংয়ের কথা বলো, ওয়েভ নিটিংয়ে ইয়ার্ন ফিট হয় কীভাবে? আমাদের কি থাকে, ক্রিল থাকে না, ক্রিল স্ট্যান্ডের মধ্যে ক্রিল থাকে, ক্রিলটা অ্যালুমিনিয়াম টিউব হয়ে আস্তে আস্তে এই যে বিভিন্ন ডিভাইসগুলো হয়ে, নট ক্যাচার, পজিটিভ ফিডার, হ্যাঁ, তারপরে ইয়ার্ন স্টোরেজ ডিভাইস, অ্যাকুমুলেটর, সব কিছু হয়ে তারপরে হচ্ছে গাইড হয়ে চলে আসে হচ্ছে মেশিনে। তো এইখানে ইয়ার্নটা ফিট হওয়ার ক্ষেত্রে একটু ভিন্ন মেকানিজম আছে। যেমন আগের টেকনিকে কি হইতো, সার্কুলার নিটিং মেশিন আমরা কথা যদি বলি, মেশিনগুলো মুভ করতো না, এখানে সুতাটা ফিক্স থাকতো। কোথায়? সার্কুলার ওয়েভ নিটিংয়ে। বাট ওয়ার্প নিটিংয়ে সবসময় অলওয়েজ ব্যাপারটা হচ্ছে নিডেলগুলো ফিক্সড থাকে, নিডেল কখনো ঘোরাঘুরি করে না, নিডেল একটা বেডে বসানো থাকে, নিডেলটা শুধু উঠানামা করে। আর এই যে নিডেলের সামনে পিছনে সুতাকে ফেলে যায় হচ্ছে গাইড বার। তার মানে এখানে একটা বিষয় বুঝতে হবে, যতগুলা নিডেল আছে ঠিক ততগুলা গাইড বার থাকতে হবে। মানে ধরো আমার এখানে এই মেশিনের মধ্যে ধরো একটা ছোট মেশিন, 4টা নিডেল আছে, তো 4টা নিডেলের জন্য 4টা গাইড বার থাকবে, 4টা গাইড থাকবে। এই গাইডগুলোকে যেই বারে রাখা হয় তাকে বলা হয় গাইড বার। তো একটা গাইড বারের মধ্যে মনে করো আমি ধরে নিলাম 8টা গাইড আছে, এটা একটা গাইড বার। তার মানে এই বারটা 8টা নিডেলকে সাপোর্ট দিবে, মানে 8টা নিডেলে সুতা দিতে পারবে। তার পাশে আরেকটা বার আছে, এক একটা বার আর কি, এরকম বার, এই বারের মধ্যে কতগুলো গাইড আছে, ধরো এখানে কটা আছে, 8টা, এই মাথার মধ্যে এরকম ছিদ্র আছে। তো এই প্রত্যেকটা হচ্ছে এক একটা গাইড। আর এই সবগুলা যার মধ্যে থাকে, যে বারের মধ্যে থাকে, সেই বারের নাম হচ্ছে গাইড বার। তো আমাদের প্রথমেই এই দুইটা জিনিস বুঝতে হবে, যে একটা হচ্ছে গাইড আর একটা হচ্ছে গাইড বার। তাহলে এখানে নিটিংটা কীভাবে হয় সেটা বুঝলে আমরা গাইড বারের কাজটা বুঝতে পারবো। মূলত এখানে নিডেলগুলো থাকে ফিক্সড, উপরে উঠে নিচে নামে, সামহাও আমরা এটাকে মুভমেন্ট দিই, ওঠানামা করাই, যেরকম আমরা মুভমেন্ট করাচ্ছি ক্যামের সাহায্যে ওয়েভ নিটিংয়ে। তো এখানেও নিডেলগুলোকে জাস্ট উপরে নিচে ওঠানামা করে, সামনে পিছনে যায় না। এটা তো হচ্ছে কি ওয়েভ নিটিংয়ে তো এটা উপরে উঠে হচ্ছে ওই ক্যামের সাহায্যে গিয়ে আবার সামনে আগাচ্ছে না,
পুরো মেশিন তো ঘুরে আসে নিডলগুলো, এই নিডলটা তো পুরো মেশিনকে ঘুরে, কিন্তু এখানে ঘোরাঘুরি কোনো বিষয় নেই, নিডলটা শুধু জায়গায় ফিক্স থাকবে, সময় সময় সে উঠবে আর নামবে, উঠবে আর নামবে। আর এই প্রত্যেকটা নিডলের সামনে একটা করে গাইড থাকে, সেই গাইডগুলা মূলত নিডলের সামনে সুতাকে ল্যাপ করে যায়, ফেলে রেখে যায়। তো আমি যদি নিডলকে তুলি, সে যদি সুতাকে এখানে ফেলে রেখে যায়, সে সুতা নিয়ে নামবে না। আর যদি সুতা না ফেলে রেখে যায়, তাহলে সুতা নিয়ে নামবে না। তার মানে কোথায় নিটিং হবে, কোথাও নিটিং হবে না, কোথায় নিটিং হবে, কোথায় নিটিং হবে না, কত দূরে গিয়ে নিটিং হবে, কোন ওয়েলসে গিয়ে নিটিং হবে, সেই ব্যাপারটা আমরা গাইড বার দ্বারা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? তার মানে প্রত্যেকটা নিডলের সামনে এক একটা গাইড থাকবে, আর এই গাইডগুলো থাকে গাইড বারে, সেই গাইডগুলা পুরো বারটাই গাইড সহ নিডলের সামনে পিছনে এবং সাইডে, সামনে পিছনে এবং সাইডে মুভমেন্ট দেয়। সামনে পিছনে সাইডে দেয় কেন? মনে করো একটা গাইড বার থাকলে সে দেখা যাচ্ছে আমার এখানে নিটিং হওয়ার পরে এটাতে হইতে হবে, তাহলে এই গাইড বার দিয়ে হবে। তো এই গাইড বারটা এখানে ছিল, এখান থেকে তাকে এখানে আসতে হবে না, তো তখন তো মুভ করে এখানে আসতে হবে ডিজাইন অনুসারে আর কি। ডিজাইন অনুসারে আমরা এটা কখন 3-এ যাবে 4-এ যাবে এগুলো আমরা পড়বো একটু পরে, বা ডিজাইন অনুসারে। তো সেই মোতাবেক একটা গাইড বার থেকে আরেকটা গাইড বারে যাবে, তো সামনে পিছনে মুভ করতে হবে গাইড বারটাকে। আবার আন্ডারল্যাপ হয়, সামনে যখন মুভমেন্ট পায়, মানে সামনে সুতা ফেলে রেখে গেলে সেটাকে বলে ওভারল্যাপ, আবার পিছনে যখন সুতা ফেলে রেখে যায় সেটাকে বলে আন্ডারল্যাপ। তোমার এখান থেকে যে এখানে যাবে, এই নিডল থেকে এই নিডলে মাঝখানে অনেক লম্বা একটা আন্ডারল্যাপ আছে, এখানেও তোমার নিডল ছিল, বাট এগুলোতে ধরে নাই কেন? ওই যে পিছনের সুতাটা এগুলো তো ধরবে না, তাহলে আন্ডারল্যাপিং হয়ে দূরে যাবে। ধরো 1, 2, 3, 4, 5 নম্বরে আসবে, তো 5 নম্বরে কীভাবে আসবে? সামনে দিয়ে তো আসতে পারবে না, সামনে দিয়ে আসলে তো সব নিডল ধরে ফেলবে। যদি সামনে এখানে সুতা ফেলে রেখে সে যায়, তাহলে 3টা নিডলই তাকে ধরে ফেলবে না। তো এই জন্য আন্ডারল্যাপ দরকার আছে। হ্যাঁ, কখনো কখনো সামনে মুভমেন্ট পাবে, আবার প্রয়োজনে আমাদের কিপ কাপড় বানাবো, তার প্রয়োজনের গাইড বারটা এই মাঝখান দিয়ে পিছনে চলে আসবে, পিছনে এসে পিছন দিয়ে সামনে পিছনে মুভমেন্ট পাবে। তার মানে গাইড বার মূলত 2 ধরনের মুভমেন্ট দেয়, 2 ধরনের। একটা মুভমেন্টকে আমরা বলি হচ্ছে সুইঙ্গিং মুভমেন্ট, সুইঙ্গিং মানে দুল খায়, আর একটা হচ্ছে শগিং মুভমেন্ট। তো শগিং কোনটা, সুইঙ্গিং কোনটা, এটা একটু বুঝতে হবে, এটা পরীক্ষা প্রত্যেকবারই আসে, কোনটা সুইঙ্গিং মুভমেন্ট আর কোনটা শগিং মুভমেন্ট। এই যে নিডল আছে, এই গাইড বার আছে, এই গাইড বারগুলা নিডলের সামনে পিছনে, এই সামনে এই যে ডানে বামে যাচ্ছে এবং পিছনে যে ডানে বামে যাচ্ছে, এটাকে বলা হয় শগিং মুভমেন্ট, SHOGGING, শগিং। আর এই গাইড বারটা যখন তার প্রয়োজনে নিডলের সামনে থেকে পিছনে আসে বা পিছন থেকে সামনে যায়, তখন তো এদিকে মুভ করতে হয়, মানে এখান থেকে এখানে যেতে হয়, আবার এখান থেকে এদিকে আসতে হয়। তো এই যে নিডলের সাইড দিয়ে যে এই যে সামনে পিছনে আগা আসে, একবার নিডলের সামনে যায় একবার পিছনে আসে, এই যে মুভমেন্টটা এদিক বরাবর, এই যে দুল খাওয়া যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে বলা হয় সুইঙ্গিং মুভমেন্ট। তো সুইঙ্গিং মুভমেন্ট সবসময় হতেই থাকে। আমাদের যে মেশিন আছে 2টা কমন, ট্রিকো এবং র্যাচেল মেশিনে সুইঙ্গিং হতেই থাকে, এটা সবসময় এরকম দুল খেতে থাকে। তো শগিংটা হচ্ছে আমার ডিজাইন নিয়ে আসবে, মানে দুল তো খাচ্ছেই, দুল খেয়ে সে সামনে যখন গেল তো কতটুকু সামনে গিয়ে আবার দুল খাবে, কতটুকু পিছনে এসে দুল খাবে, সেই ব্যাপারটাকে আমরা কন্ট্রোল করি। সেই ব্যাপারটাকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে, আমাদের প্রয়োজন অনুসারে কাপড়টা কেমন বানাবো সেই মোতাবেক আমরা ডিজাইন করি। আর বাকি যে সুইঙ্গিং মুভমেন্টটা সেটা সবসময় চলতেই থাকে, অটোমেটিক। মেশিন চালু মানি হচ্ছে এই দুল খেতেই থাকে। দুলটা কি হয়, বরাবর কি দুল খেতে পারবে না, ওই যে দুইটা নিডলের মধ্যে গ্যাপ আছে না, সেই গ্যাপ দিয়ে গাইড বারটা এরকম সুইং করে, গ্যাপ বরাবর সুইং করতে থাকে সবসময়। আর শগিং তো সামনেও পিছনেও দুইটাকেই শগিং বলা হচ্ছে, সেটা আমাদের মূলত ডিজাইনের জন্য দরকার হয়। আচ্ছা, তাহলে আমরা গাইড বুঝলাম, গাইডের ভিতরে কি বুঝলাম, যে প্রত্যেকটা নিডলের জন্য একটা করে কি লাগবে, গাইড লাগবে। এখানে আরেকটা বিষয় খেয়াল করবা, আমাদের উইভিংয়ে কি হয়, উইভিংয়ে একটা বিম থাকে না, ওয়ার্প বিম, সেই বিম থেকে সুতা পাস করি না আমরা। তো এই ওয়ার্প মিটিংয়েও সেম ঘটনা ঘটে, এটাকে আমরা বিম বলি। এই বিম থেকে ওয়ার্পের সুতাগুলো পাস করতে হবে। এখানে দেখো ওয়েভ নিটিংয়ে আমি তোমাদেরকে বলছিলাম কি, একটা সুতা দিয়ে নিটিং করা সম্ভব না, সম্ভব কি না, কি হবে, মেশিনে একবার পুরো ঘুরে আসলে একটা কোর্স হবে, প্রোডাকশন কমবে, বাট একটা সুতা দিয়েও কিন্তু তুমি একেবারে ফুল কাপড় বুনে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। বাট এখানে সম্ভব না। উইভিংয়ে কি পারা যায় একটা সুতা দিয়ে?
এন্ডস করতে হয় না, ওয়ার্পিং করে কতগুলো এন্ডস রাখতে হয়, সেই এন্ডসগুলো দিয়ে কাপড় হয়। তো এইখানেও ওয়ার্পিংয়েও সেম ঘটনা ঘটে উইভিংয়ের মতো। আমাকে ওয়ার্পের যে সুতাগুলো আছে মানে ওয়েলস বরাবর যে সুতাগুলো আছে সেগুলোকে আগেই একটা বিমে রাখতে হয়, এবং ওই প্রত্যেকটা সুতাকে ধরো এই বিমের মধ্যে 1200 সুতা আছে, ওই 1200 সুতাকে 1200 গাইডের মধ্যে দিয়ে আগেই পাস করে নিতে হবে, বুঝলে? ওই প্রত্যেকটা গাইড তো এক একটা সুতার জন্য মূলত রাখা হয়েছে ওয়েলস বরাবর। তো এই সুতাগুলোকে গাইড দিয়ে পাস করে নিতে হয়। তো এক একটা গাইড বারে দেখা গেছে 4টা 8টা 12টা 16টা 20টা বিভিন্ন সংখ্যক গাইড থাকে। তো তার মানে তুমি দেখো যদি মেশিন বড় হয় তাহলে মেশিনে গাইড বারের সংখ্যা কী হবে? বেশি হবে। একটা গাইড বারে সবগুলো ইয়ার্ন দেওয়া হয় না, গাইড দেওয়া হয় না, কারণ তুমি ডিজাইন করতে পারবো না। তাহলে মুভমেন্টটা কোন জায়গায় কেমন হবে সেটাকে ইন্ডিভিজুয়াল হলে কন্ট্রোল করা যাবে। তো সেজন্য দেখা গেছে ফেব্রিক উইথটা যত বড় হয়, মেশিনের উইথটা যত বড় হয়, সেখানে গাইড বারের সংখ্যাও কী হয়? বেশি হয়। এবং প্রত্যেকটা গাইড বারে একটা নির্দিষ্ট সংখ্যক গাইড থাকে। আর সেই গাইড আমাদের ওয়েলসে যে ইয়ার্ন থাকে সেই ইয়ার্নের সংখ্যার প্রায় সমান, একই সংখ্যক। যতগুলো ইয়ার্ন থাকে বিমে, সে বিমের সংখ্যা গাইডের সংখ্যা সমান। তাহলে আমরা গাইড বুঝলাম, গাইড বার বুঝলাম। এরপর হচ্ছে ল্যাপিং মুভমেন্ট অফ গাইড বার। মূলত ওয়ার্প নিটিং মানেই হচ্ছে ল্যাপিং, ল্যাপিংয়ের সাহায্যে। যেমন ওয়েভ নিটিংয়ে আমাদের মূল কাজ বা মূল ব্যাপারটা নিটিংটা হয় হচ্ছে ক্যামের সাহায্যে। ক্যাম যখন উঠবে, নিডল উঠবে, সুতা আসবে, ইন্টারলুপিং হবে, টাক থাকলে টাকিং হবে, নিট থাকলে নিট হবে, মিস থাকলে মিসিং হবে, এভাবে করে হবে। কিন্তু এখানে মূল কাজটা হচ্ছে ল্যাপিং মুভমেন্টের সাহায্যে। এই যে আমি একটু আগে বললাম সুইঙ্গিং মুভমেন্ট দিচ্ছে, শগিং মুভমেন্ট দিচ্ছে, এটাকে বলা হয় ল্যাপিং মুভমেন্ট অফ গাইড বার। ঠিক আছে, গাইড বারের ল্যাপিং মুভমেন্ট। ল্যাপ মানে হচ্ছে ফেলে রেখে যাওয়া। মনে করো আমি একটা সুতা এখানে ফেলে রেখে গেলাম, মানে ল্যাপ করে গেলাম। তো তেমনিভাবে ল্যাপ কথাটা আসছে হচ্ছে এই যে নিডেল থাকে, নিডেলের সামনে গাইড বার সুতাটাকে ফেলে রেখে যায়, রেখে দিয়ে যায়। তো সুতা সামনে ফেলে রেখে দিয়ে তো সে টানার সময় নিটিং হয়। তো সুতা ফেলে রেখে যাওয়াটা মানে ল্যাপিং করা। আর এইখান থেকে আসছে ল্যাপিং মুভমেন্ট, গাইড বারের ল্যাপিং মুভমেন্ট। তো এই ল্যাপিং মুভমেন্টের দুইটা মুভমেন্ট হয়, একটা হচ্ছে সুইঙ্গিং মুভমেন্ট আর একটা হচ্ছে শগিং মুভমেন্ট। এখন একটু আগেই বললাম যে সুইঙ্গিং মুভমেন্টটা সবসময় কন্টিনিউয়াসলি হতেই থাকে। এটা সরাসরি মোটর থেকে ড্রাইভ পায়, মানে মোটর থেকে বেশি এটা যে দুলবে গাইড বারটা, এই দুলনটা একটা রিসিপ্রোকেটিং মোশন না, সামনে পিছনে টু অ্যান্ড ফ্রো, সামনে পিছনে মোশন। এই মোশনটা সরাসরি আমরা মোটর থেকে একটা টু অ্যান্ড ফ্রো মেকানিজমে দিয়ে থাকি। এটা কোনো সমস্যা না, সমস্যা না। কেন বললাম? একটা মেশিনে শুধু দুলানো, গাইড বারগুলোকে দুলানো, এটা কিন্তু আমাদের ডিফিকাল্ট কোনো মেকানিজম নাই, সিম্পল মেকানিজম। ঠিক আছে, বাট আমাদের ঝামেলা হয় কোন জায়গাতে? ঝামেলা হয় হচ্ছে শগিং মুভমেন্টটা অ্যাচিভ করতে। তো শগিং মুভমেন্টটা বইতে চিত্র আছে, তোমাদের সাথে বই আছে না? একটু খেয়াল করো, সুইঙ্গিং মুভমেন্টটা পাচ্ছে এক জায়গা থেকে, বাট শগিং মুভমেন্টটা এই সুইং করতে করতে সে সামনে পিছনে আগাবে, মানে সুইং করতে করতে অবস্থায় একটু সামনে যাবে, আবার 3 ধাপ পিছনে আসবে, 1 ধাপ সামনে যাবে, 2 ধাপ সামনে যাবে, 3 ধাপ পিছনে আসবে, 5 ধাপ পিছনে আসবে, সামনে যাবে। কতটুকু সরবে একটা নিডল থেকে, কতটুকু সরে গিয়ে ল্যাপিং করবে, সেই ব্যাপারটা শগিং মুভমেন্টের সাহায্যে কন্ট্রোল করতে হয়। তো সেটা কিভাবে কন্ট্রোল করা হয়? এই যে রকিং শেফট থেকে সরাসরি একটা কানেক্টিং রড দিয়ে একটা প্যাটার্ন ড্রামের সাথে কানেক্ট করা হয়। সুইঙ্গিং মুভমেন্টটা সরাসরি ড্রাইভ থেকে, মানে মোটর থেকে ড্রাইভ পাচ্ছে। বাট শগিং মুভমেন্টটার জন্য যেটা বললাম যে একটা কানেক্টিং, এই গাইড বারগুলোকে, সবগুলা গাইড বারকে আমি একটা কানেক্টিং রড হয়ে একটা প্যাটার্ন ডিস্ক বা প্যাটার্ন ড্রামের সাথে যুক্ত করে দিই। কিসের সাথে? প্যাটার্ন ডিস্ক বা প্যাটার্ন ড্রামের সাথে। এখন একটু খেয়াল করো, আমার মেশিন তুমি বানিয়ে ফেললা, এখানে শগিং মুভমেন্ট তো আমার লাগবে, কিন্তু শগিং মুভমেন্ট কি সবসময় 2 লাগবে? মানে 2টা নিডেল সামনে গিয়ে তারপর পিছনে এদিকে আসবে? কখনো কখনো আমি এমন কাপড় বানাবো সেখানে 3টা যাবে সামনে, মানে এটাকে মুভ করতে হবে 3 ঘর, 3টা নিডেল পরিমাণ মুভ করতে হবে। ওই যে দেখালাম, কখনো 4টা, কখনো 2টা, কখনো 1টা। তো এক এক সময় আমি এক এক রকম কাপড় বানাবো, তাই না? তো এক এক সময় এক এক রকম কাপড় বানালে তবে গাইড বারগুলোকে এদিকে মুভমেন্ট যে পাবে, শগিং যে মুভমেন্ট পাবে, বা পিছন দিয়ে যে আন্ডারল্যাপ হয়ে শগিং মুভমেন্ট পাবে, সেই মুভমেন্টটা ভেরিয়েবল থাকবে, ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকম হবে। এই কাজটাকে করার জন্য এই মুভমেন্টটাকে দেওয়া হয় হচ্ছে প্যাটার্ন ডিস্ক থেকে বা প্যাটার্ন ড্রাম থেকে। কিভাবে? মনে করো ওখানে আমি প্যাটার্নিং করে দিই, এটা মনে করো একটা গাইড বার, তুমি সিম্পলি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো এটা গাইড বার, এখন আমি এটাকে ডানে বামে মুভমেন্ট করাতে যাচ্ছি না, এটাকে একটা কানেক্টিং রড হয়ে এখানে এমন একটা ডিস্ক বসালাম, ডিস্কটার কিছু অংশ উঁচু আছে, কিছু অংশ এখানে গর্ত আছে,
তারপরে কি আবার উঁচু আছে, আবার দেখা গেছে একটা গর্ত একটা উঁচু। এখানে যদি আমি ভিন্ন ভিন্ন রকম গর্ত উঁচু অংশ করে দিই, মানে প্যাটার্নিং করি এখানে, তাহলে এটা যদি পুশ করে এটা যদি এখান থেকে পুশ পাবে, তো এখানে যদি লম্বা কোনো কিছু দিয়ে পুশ পায় তাহলে সেটা ডানে যাবে বেশি, আর যদি ছোট কোনো কিছু দিয়ে পুশ পায় তাহলে কম যাবে ডানে। তার মানে এই গাইডবারগুলো যে সামনের দিকে আগানো পিছনের দিকে আসা, এই ব্যাপারটাকে আমরা চাইলে লঙ্গার শর্টার করতে পারি একটা প্যাটার্নিং সিস্টেমে। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে শগিং মুভমেন্টের মেকানিজমটা কীরকম, অর্থাৎ তোমার গাইডবারটা যে সামনে এবং পিছনে মুভমেন্ট দিবে, সেই মুভমেন্টটা আমরা সরাসরি দেই না, সরাসরি এইটাকে গাইডবারটাকে একটা কানেক্টিং রড হয়ে রকিং শ্যাফট হয়ে আমরা পাঠিয়ে দিই হচ্ছে একটা প্যাটার্ন ডিস্কে অথবা প্যাটার্ন ড্রামে। তো প্যাটার্ন ডিস্কে দিলে তুমি মনে করো আজকে বানাচ্ছ হচ্ছে ঠিক আছে 2টা আন্ডারল্যাপ হয়ে একটা ওভারল্যাপ, বাট কালকে বানাবো হচ্ছে 3টা আন্ডারল্যাপ হয়ে একটা ওভারল্যাপ, তখন তোমার ওখানে হাত দিতে হবে না। এই যে ডিস্কটা আছে সেই ডিস্কটাকে খুলে নিবা, খুলে নিয়ে সেই ডিস্কের গায়ে এই কাজটা করে দিবা 3-1 3-1, কখনো 2-1 করা লাগবে 2-1 করে দিবা। তাহলে করে দিলে কি হবে, তাহলে শগিং মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা যদি প্যাটার্নিং করতে চাই, ভিন্ন ভিন্ন ডিজাইনের কাপড় প্রডিউস করতে চাই, তাহলে আমাদেরকে হাত দিতে হয় কোথায়, এখানে প্যাটার্ন ডিস্ক বা প্যাটার্ন ড্রামে। আমি একটু পরে বলতেছি প্যাটার্ন ডিস্ক কী আর ড্রাম কী। আপাতত বুঝে নাও যে একটা ডিভাইস, যে ডিভাইসে আমি চাইলে লিঙ্ক বসাতে পারি, মানে কিছু লিঙ্ক বসাতে পারি, সেই লিঙ্কগুলো উঁচু গর্ত এরকম শেপের। আমি 3টা লিঙ্ক বসাই তাহলে 3টা উঁচু হবে, একটা বসালে একটা উঁচু হবে, এরকম নাম্বারিং করা বিভিন্ন লিঙ্ক আমরা বসিয়ে দিই। তাহলে আমার এই যে মুভমেন্ট আন্ডারল্যাপ এবং ওভারল্যাপের যে মুভমেন্ট, সেটা আমাদের ভিন্ন ভিন্ন ডিজাইন হওয়ার কারণে আমরা পরে পরবো ভিন্ন ভিন্ন ডিজাইনের কাপড় হয়, ভিন্ন ভিন্ন ডিজাইনের কাপড়গুলো আমরা অ্যাচিভ করি হচ্ছে মূলত এই প্যাটার্ন ডিস্ক বা প্যাটার্ন ড্রামের সাহায্যে। আর এই প্যাটার্ন ডিস্ক এবং ড্রামটা কানেক্টিং রডের সাহায্যে সরাসরি গাইডবারের সাথে যুক্ত, সেইটা গাইডবারের শগিং মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে, সুইঙ্গিং মুভমেন্টকে না। আমি আবারও বলছি যে সুইঙ্গিং মুভমেন্টটা কিন্তু ইজি মুভমেন্ট, জাস্ট কাপড় দুল খাবে, গাইডবারটা সবসময় দুলবে, এটা কিন্তু আমরা সিম্পলি অ্যাচিভ করতে পারি। এখানে জাস্ট একটা পিভট করে দিলে, এই অংশটাতে পিভট করে দিলে, মোটরের সাথে কানেক্ট করে দিলে এটা এমনিতেই দুলবে। দুলাদুলি এটা আমরা বুঝি, মোটামুটি মোশন মেকানিজম আমরা বুঝি এটা, কিন্তু এটাকে যখন সাইডে কন্ট্রোল করতে হয়, কতটুকু সামনে যাবে পিছনে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মূলত এই ডিস্ক বা ড্রাম ইউজ করি। তাহলে বোঝা গেছে না ল্যাপিং মুভমেন্ট অফ গাইডবার। তাহলে ছবি দেওয়া আছে বইতে, এখানে দেখলে বুঝতে পারবা যে একটা কানেক্টিং রড গেছে হচ্ছে প্যাটার্ন ডিস্কে। ওই ডিস্কটা মূলত এটাকে শগিং মুভমেন্ট দেওয়ার জন্য দায়ী। আর মূল যে মোশনটা, কাপড়টা সবসময় সুইং করে, এই সুইঙ্গিং মুভমেন্টটাও এখানে দেখানো হয়েছে। এই ছবিটা আর কি, এখানে যে ছবিটা আছে এই ছবিটা, হ্যাঁ এই ছবিটাতে মূলত সুইঙ্গিং মুভমেন্ট এবং শগিং মুভমেন্টটা কোনটা কোত্থেকে পায়, কীভাবে পায় সেই বিষয়টা দেখানো হয়েছে। তো আমি সংক্ষেপে বলে দিলাম, তোমরা এটা চিত্রটা দেখলেই আরও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবা। তাহলে একটা বিষয় গেল, সেটা হচ্ছে শগিং মুভমেন্ট পাচ্ছে আর সুইঙ্গিং মুভমেন্ট পাচ্ছে। এখন এই শগিং মুভমেন্ট পায় কিসের সাহায্যে, মানে শগিং মুভমেন্টটা নিয়ন্ত্রণ করে কী হিসাবে, প্যাটার্ন ডিস্ক বা প্যাটার্ন ড্রাম। আমরা দেখো উইভিংয়ে যখন ডবি লুম ইউজ করি, ডবি দেখছো তো নাকি, পড়ছো না উইভিং 1 পড়ে ফেলছো, তাহলে উইভিং 1 পড়লে ডবি শেডিং আছে না, তো ডবিতে মালা গাঁথার কথা বলে না, বাংলায় বললে মালা গাঁথতে বলে না, মানে পেগ যেগুলো আছে পেগগুলো ডবিতে বসাইতে হয় না। তো কীভাবে বসাও তুমি, তোমার তো তোমরা তো এফএসডি পড়ো না এখনও, এফএসডিতে আমাদের ডিজাইন করতে হয় যে আমার 8টা হিল ফ্রেম আছে, 8টা হিল ফ্রেমের মধ্যে কোন হিল ফ্রেমটা উঠবে ডিজাইন মোতাবেক। কাপড় তো এক সময় এক এক ডিজাইনের হয়, কখনো আমরা রিপ ডিজাইন করি, কখনো টুইল করি, শার্টিন করি, বিভিন্ন ডিজাইনের কাপড় বুনি। তো কাপড় বুনতে গেলে কাপড়ের ডিজাইন মোতাবেক কখনো 4 নম্বর হিল ফ্রেমকে তুলবো, কখনো 2কে তুলবো, কখনো 1কে তুলবো। তো এই 8টা হিল ফ্রেমকে কোনটা কাকে কখন তুলবো, কখন নামাবো, এই ব্যাপারটা কন্ট্রোল করি আমরা কিসের সাহায্যে, ওই যে ডবিতে না, ডবিতে আমরা ওই যে পেগগুলো গেঁথে দিই, হ্যাঁ 8টা থাকলে 8টা লাইন থাকে, সেই 8টা লাইনে 8টা করে পেগ বসানোর জায়গা থাকে। তো পেগ বসালে সেখানে পুশ করলে আপ হয়, লিফট করে। আর যদি পেগ না বসায় সেই জায়গায় এমনিতেই হিল ফ্রেমটা ডাউন থাকে। তো এই যে হিল ফ্রেমটা ওঠানো, আমি তখন 3 নম্বরকে এটাকে তুলবো, তো এই 3টাকে তুলতে হলে এই 3টার ওই যে পেগগুলো আছে সেই পেগের মধ্যে মালার মধ্যে পেগগুলো বসিয়ে দিতে হবে, গেঁথে দিতে হবে, তখন এটা এভাবে কন্ট্রোল হয়। তো এখানেও সেম ব্যাপারটা, ডবিতে যেভাবে করে আমরা হিল ফ্রেমকে ওঠানামা করাই, যখন যেটাকে দরকার আমাদের সুবিধা মতো, আমাদের রিকোয়ার্ড কাপড় বোনার জন্য যে ডিজাইন দরকার হয় সেই ডিজাইন মোতাবেক, ঠিক এইখানেও আমরা এই উপরে এই প্যাটার্ন ড্রামের উপরে কিছু লিঙ্ক বসাই, যেগুলোকে চেইন লিঙ্ক বলে। প্যাটার্ন ড্রামের উপরে কি বসাই, লিঙ্ক, চেইন লিঙ্ক, একটার সাথে আরেকটা যুক্ত করে দেয়। ওখানে যেরকম মালা গাঁথি, এখানেও এরকম একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক যুক্ত করে সবগুলো লিঙ্ক মিলিয়ে আমি এই প্যাটার্ন ড্রামের উপরে বসিয়ে দিই।
এখন লিঙ্কগুলোকে কীভাবে গাঁথি, ওখানে বিভিন্ন নাম্বারের লিঙ্ক আছে, 0 নাম্বারের, 1 2 3 4 নাম্বারের। তুমি 4 নাম্বার দিলে 4টা মুভমেন্ট পাবে, 3 নাম্বার দিলে একটু ছোটো, এটা 3টা মুভমেন্ট হবে, 2 নাম্বার দিলে 2 নাম্বার। তো এখন আমি কত, প্রথমটা 3 দিব না 1 দিব, সেটা আমার কাপড় কেমন হবে তার উপর ডিপেন্ড করবে। তো সেখানে আমরা কি করি, কিছু লিঙ্ক বসিয়ে দিই, যেগুলোকে বলা হয় কি চেইন লিঙ্ক। এই চেইন লিঙ্ক বসিয়ে বসিয়ে মূলত আমরা এখানে ডিজাইনটা করতে পারি, মানে শগিং মুভমেন্টটা ভিন্ন ভিন্ন রকমভাবে অ্যাচিভ করতে পারি। তো আগামী ক্লাসে আমরা চেইন লিঙ্কটা পড়বো। তো আজকে শুধু বলে দিই প্যাটার্ন ডিস্ক আর প্যাটার্ন ড্রামের মধ্যে পার্থক্য। প্যাটার্ন ডিস্ক হচ্ছে এমন একটা ডিভাইস, এটা ভালো করে খেয়াল করবা, এটা পরীক্ষা আসে। প্যাটার্ন ডিস্ক আর প্যাটার্ন ড্রামের মধ্যে পার্থক্য কোথায়? প্যাটার্ন ড্রাম, হ্যাঁ, প্যাটার্ন ড্রাম হচ্ছে এমন একটা ড্রাম যার উপরে এরকম চেইন লিঙ্ক বসানো যায়। ড্রামটা ফিক্সড, একটা ড্রাম কিনে নিলা, সেই ড্রামের উপরে যখন যেই রকম ডিজাইন দরকার সেই রকমেরভাবে চেইন লিঙ্ক গেঁথে দিলাম, তাহলে সেই রকম কাপড় বুনবা। কালকে অন্য একটা অর্ডার আসছে, তাহলে এই চেইন লিঙ্কগুলোকে খুলে অন্য একটা চেইন লিঙ্ক আমি সাজিয়ে নিব, আরেকটা অর্ডার আসছে আরেকটা সাজিয়ে নিব। এটা হচ্ছে প্যাটার্ন ড্রামের কাজ, ঠিক আছে। কিন্তু প্যাটার্ন ডিস্ক যেটা আছে সেটা হচ্ছে একটা ডিস্ক, সেইখানে এরকম কোনো চেইন লিঙ্ক নাই। ওইটাকে দেখা গেছে এমনভাবে বানানো হয়েছে, একটু গর্ত গর্ত, কোথায় বেশি কোথায় কম, এরকম গর্ত গর্ত করে বানানো হয়েছে। তো গর্ত গর্ত করে বানানোর কারণে কি হয়েছে, এটা দিয়ে সারা জীবন যেই ডিজাইনে এটা বানানো হয়েছে সেই ডিজাইনের কাপড়ই বোনা যায়। এটা দিয়ে আর অন্য কোনো ডিজাইনের কাপড় কিন্তু কখনো বানাইতে পারবা না। এটা দিয়ে শুধুমাত্র একটা ডিজাইনের কাপড়ই সারা জীবন তুমি বানাইতে পারবা। আচ্ছা, এই পার্থক্যটা বোঝা গেছে না দুটোর মধ্যে? একটা হচ্ছে ড্রাম, ড্রামের উপরে চেইন লিঙ্ক বসিয়ে আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের সুবিধা মতো যে কোনো ডিজাইন চেঞ্জ করতে পারি, প্যাটার্নিং করার সুযোগ আছে। আর ডিস্কের মধ্যে কি, ডিস্কটাই প্যাটার্ন অনুসারে কাটা আছে, স্লট করা আছে, কখনো উঁচু কখনো গর্ত। আমার যে ডিজাইন, ধরো আমি ট্রিকু ডিজাইন করব, তাহলে ট্রিকু ডিজাইন মোতাবেক এটাকে খাঁজ কাটা আছে, খাঁজ কেটে সরাসরি এই ডিস্কটাকে বসিয়ে দিলেই আমার কি হয়ে যাচ্ছে, শগিং মুভমেন্টের প্যাটার্নগুলো আমি পেয়ে যাচ্ছি, অ্যাচিভ করতেছে। তার মানে একটা ডিস্ক একটা নির্দিষ্ট কাপড়ের জন্য প্রযোজ্য, বাট একটা ড্রাম কি একটা নির্দিষ্ট কাপড়ের জন্য? একটা ড্রাম দিয়ে কি আমি এক ধরনের কাপড় বুনতে পারবো? একটা ড্রাম দিয়ে আমি হাজার হাজার রকমের কাপড় বুনতে পারবো। চেইন লিঙ্কগুলো আমি শুধু চেঞ্জ করে দিব, তাহলে ওই ড্রামের মধ্যে চেইন লিঙ্ক পরিবর্তন করে ড্রামটা দিয়েই অনেকগুলো কাপড় বোনা যাবে বা নিটিং করা যাবে। আর এখানে একটা ডিস্ক, একটা প্যাটার্ন ডিস্ক কেবলমাত্র একটা নির্দিষ্ট ফেব্রিকের জন্য প্রযোজ্য। তোমার যদি ধরো 10 ধরনের কাপড় বোনা হয়, তুমি যদি তোমার 10 ধরনের নিটিং করো, 10 ধরনের কাপড় নিটিং করো, তাহলে তুমি 10টা ডিস্ক কিনতে হবে। 10টা ডিস্ক কিনে রেখে দিবা, যখন যেটা বুনবা সেই ডিস্কটা এনে লাগিয়ে দিবা, তাহলে শগিং মুভমেন্টটা সেরকম হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে আমি একটাই কিনবো, তাহলে একটা ড্রাম কিনে নিবা, সেই ড্রামের উপরে কতগুলো চেইন লিঙ্ক কিনে নিবা, সেই চেইন লিঙ্কগুলোকে সাজায় দিবা, যেরকম আছে সেই মোতাবেক সাজিয়ে দিবা, তাহলে ডিজাইন অ্যাচিভ হয়ে যাবে। তো এখানে তোমরাই বলো যে এই দুটোর মধ্যে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে না? কোনটার কী সুবিধা হবে বলো তো? হ্যাঁ, ড্রামে ডিজাইন চেঞ্জ করা যায়, বাট এখানে ডিজাইনটা ফিক্সড। এটা তো ডিসঅ্যাডভান্টেজই বেশি, তাই না? এটার অ্যাডভান্টেজগুলোই সবচেয়ে বেশি। চেইন লিঙ্ক দিয়ে চেঞ্জ করা যাচ্ছে, আমার একটা ড্রামে অনেকগুলো ডিজাইনের কাপড় হয়ে যাচ্ছে, অনেকগুলো সুবিধা। বাট এটার কোনো অ্যাডভান্টেজ আছে কি না? এটা কেন বানালো? তাহলে তো এটা বানালেই পারতো। এটার অ্যাডভান্টেজ বলো তো কয়েকটা দেখি। হ্যাঁ, অনেক দ্রুত চেঞ্জ করা যাবে। চেইন লিঙ্ক পরিবর্তন করা, মালাগুলা গাঁথা, একটার সাথে একটা যুক্ত করা, কানেকশান দেওয়া, কেটে দাও তাহলে হবে। এটার সাথে একটা কানেকশান দেওয়া, এই যে মালাটা গাঁথা, এটা কিন্তু একটা সমসাময়িক ব্যাপার হবে এবং দেরি হবে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা বলতেছিলে যে এই দেরি হওয়ার পাশাপাশি আর কিছু হবে কি না বলো তো? হ্যাঁ, এটা ভেঙে ভেঙে যেতে পারে, ঠিক আছে। এইটার কিন্তু এই অসুবিধাটা একবারেই নাই। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এটা অনেকটা মজবুত। এটা তো একটা লোহা দিয়ে বানিয়ে ফেলছে, একটা মেটাল দিয়ে, লোহা দিয়ে বা স্টিল দিয়ে, একটা স্টিল দিয়ে পুরো কাঠামোটা ভেঙে দিয়ে সহজে ভাঙতে পারবে না। এখানে ধাক্কা দিলেও কিন্তু ভাঙবে না সহজে। আর এই চেইন লিঙ্কগুলো তো অনেক দুর্বল। চেইন লিঙ্ক বসাচ্ছ উপরে, সেটাকে আবার গেঁথে দিচ্ছ, গুণা দিয়ে যুক্ত করে দিচ্ছ, সেটা কিন্তু অত মজবুত হবে না, অত স্মুথ মুভমেন্ট দিতে পারবে না। ঘোরার সময় শার্পভাবে এই যে মানে শগিংটা যতটুকু যাওয়ার কথা ততটুকু যাওয়া, একদম সবসময় শার্প মুভমেন্ট দেওয়া, সেটা এখানে অ্যাচিভ করা যাবে না। ফাস্ট আর চালানো যাবে না, বাট এটাকে তুমি ফাস্ট আর চালাতে পারবা, খুব দ্রুত চালাতে পারবা, পসিবল হবে না। এই তার মানে এটা অনেকটা একটা ফার্ম স্ট্রাকচার হবে,
যেহেতু এখানে কোনো এক্সট্রা ম্যাটেরিয়াল নাই, একটা ম্যাটেরিয়াল দিয়ে আমি শেপটা অ্যাচিভ করে ফেলছি, সেটা একটু মজবুত হবে। আর এটাকে যেহেতু উপরে আমি মালাগুলো গাঁথি, চেন লিঙ্কগুলোকে বসাই, সেজন্য দেখা গেছে এই চেন লিঙ্কগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে, মানে আলগা করে লাগিয়ে দেওয়ার কারণে এটা অত বেশি ফার্মনেস পায় না, যতটা কিনা আমার প্যাটার্ন ডিস্ক থেকে আমরা অ্যাচিভ করতে পারি। প্যাটার্ন ডিস্কের এটাই সুবিধা। তো এই জন্য যাদের কম কাপড়ের অর্ডার থাকে সবসময়, মানে বেশি ভেরিয়েশনের কাপড় হয় না, দেখা গেছে 5 ধরনের কাপড় হয়, তারা ওই 5টা প্যাটার্ন ডিস্ক কিনে নেয়, প্যাটার্ন ডিস্কগুলোকে বসিয়ে বসিয়ে কাজ করে, তাহলে ওই মালা গাঁথার ঝামেলা নাই, তারপরে ফার্মনেসের সমস্যা নাই। আর যাদের ভেরিয়েশন অনেক প্রচুর ভেরিয়েশনের কাপড় হবে, তাদেরকে তো আসলে এই ডিস্কে পুষাবে না। এক একটা ডিস্কের দাম প্রায় এক একটা প্যাটার্ন ড্রামের মতোই। তো তাহলে তুমি তো খরচটাও বেড়ে যাচ্ছে না। যদি 5টা ডিস্ক কিনো আর এখানে 5টা ড্রাম কিনো, বা ড্রাম একটা কিনো, ওখানে 5টা ডিস্ক কিনো, তাহলে মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল কস্টিংটা একটু বেশি। তো সেই কারণে এই ফ্যাক্টরির মোতাবেক, মানে ফ্যাক্টরির প্রয়োজন মোতাবেক মূলত কেউ ডিস্ক ইউজ করে, কেউ ড্রাম ইউজ করে। তো যেটাই ইউজ করুক না কেন, ডিস্ক এবং ড্রামের প্রধান কাজ হচ্ছে শগিং মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করা। যে শগিং হচ্ছে, সেই শগিং মুভমেন্টটাকে কন্ট্রোল করে। তো কখনও বেশি পরিমাণ ল্যাপ করে, ওভারল্যাপ বা আন্ডারল্যাপ কখনও কম, ঠিক আছে। ওভারল্যাপ এবং আন্ডারল্যাপের পরিমাণকে বাড়িয়ে দেয় এবং কমিয়ে দেয় হচ্ছে এই চেন লিঙ্কগুলো, মানে প্যাটার্নিং মেকানিজমটা। তো আমরা নেক্সট ক্লাসে চেন লিঙ্কের ধরন, চেন লিঙ্ক আবার 4 ধরনের হয়, আবার সেগুলাকে কিভাবে নাম্বারিং করা হয়, নাম্বারিং করে কিভাবে করে চেন লিঙ্কের সাহায্যে এই জিনিসটা অ্যাচিভ করতে হয়, সেটা আমরা পড়ব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, যেহেতু আমাদের একটা মিটিং আছে। তো আমরা জাস্ট আজকে বুঝলাম হচ্ছে গাইড কি, গাইড বার কি, গাইড বারের ল্যাপিং মুভমেন্ট কি। আর ল্যাপিং মুভমেন্টের মধ্যে আছে দুইটা জিনিস, দুইটা মুভমেন্ট, একটা সুইঙ্গিং মুভমেন্ট কি নিডলের সামনে সাইডে, আর শগিং মুভমেন্ট সামনে এবং পিছনে যে ডানে বামে যে মুভমেন্টটা দিচ্ছি সেটা শগিং মুভমেন্ট। আর সুইঙ্গিং মুভমেন্টটা কোত্থেকে কীভাবে অ্যাচিভ হয়, আর শগিং মুভমেন্টটা কোত্থেকে কীভাবে অ্যাচিভ করা যায়। তো শগিং মুভমেন্ট অ্যাচিভ করার ক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে কি প্যাটার্ন ডিস্ক এবং প্যাটার্ন ডিস্ক এবং ড্রাম। তো ডিস্কের সুবিধা কি আর ড্রামের সুবিধা কি সেটা আমরা বললাম, আর কীভাবে করে ডিস্কে এবং ড্রামে এই শগিং মুভমেন্টটা অ্যাচিভ করা যায়, মানে প্যাটার্নিং করা যায়, সেই ব্যাপারটা আমরা শিখলাম। তো নেক্সট ক্লাসে আমরা চেইন লিঙ্কের ধরন এবং ডিজাইন মোতাবেক কীভাবে চেইন লিঙ্কগুলোকে সাজাতে হয় সেই ব্যাপারটা পড়ব।